দেখো, রেজোনেন্স টপিকটাকে আমি সহজে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে তোমার রেজোনেন্স বলতে সোজা এক কথায় বলতে গেলে রেজোনেন্স হচ্ছে পাই বন্ডের ডিলোকালাইজেশন। মানে পাই বন্ড যখন পুরো নেচারটা, মানে পাই বন্ড নেচারটা যখন পুরো পরমাণু, মানে পুরো অণুর মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাকে রেজোনেন্স বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। যেমন দেখো, CO3 মাইনাস, এটা কিন্তু কি আসলে CO3 মাইনাস। এই অণুটা, এই আয়নটা বা মূলকটা বা অণুটার ক্ষেত্রে দেখো, এই যে অ্যাকচুয়াল এইখানে ডবল বন্ড, এটা মাইনাস, এটা মাইনাস। এর ফলে একটা মাইনাস কি হলো, এই মাইনাস যে ইলেকট্রনগুলো আছে এটা এখানে এসে পড়লো, ফলে এই ইলেকট্রনগুলো এখানে উঠে গেল মাইনাস ফর্মে। দেখো সেকেন্ড স্ট্রাকচারটা কেমন হচ্ছে, এই যে অক্সিজেনটা ছিল এর মাথায় মাইনাস চলে এলো, কারণ ইলেকট্রনটা এর ওপর উঠে গেল। আর এখানে যেটা মাইনাস ছিল এটা এর ওপরে পড়বার জন্য এখানে ডবল বন্ড হয়ে গেল। সেকেন্ড, এই 2 নম্বর স্ট্রাকচারটা দেখো কি হলো। 2 নম্বর স্ট্রাকচারটা, এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা এখানে এসে পড়লো, মানে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি। তো এখানে এসে পড়ার জন্য এই ইলেকট্রনটা আবার উঠে গেল, কারণ কার্বনের 4টে বন্ড মেনটেন করতে হবে। সেন্টার পরমাণুর কখনোই ইলেকট্রনিক কনফিগারেশন বা বন্ডিংয়ে কোনো ডিফারেন্স হবে না। তাহলে এটা যখন উঠে গেল, তাহলে দেখো কি হলো, এইটা মাইনাস ছিল থাকলো, কিন্তু এইখানে ডবল বন্ড হয়ে গেল, এইটা আবার মাইনাস হয়ে গেল। মানে আসলে বলতে চাইছে যে CO3, তুমি যদি একটা স্ট্রাকচার দেখো, যেটা মূল স্ট্রাকচার আমি প্রথমে এঁকেছিলাম, এইটা ছিল। তো এই স্ট্রাকচারটার দ্বারা এই CO3 সমস্ত ধর্মকে ব্যাখ্যা করা যাচ্ছে না। ঠিক আছে, যেখানে পাই ইলেকট্রন রয়েছে এবং পাশাপাশি সিঙ্গেল বন্ড রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্ত ধর্মকে এই স্ট্রাকচারের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেই কারণে বলা হচ্ছে যে এই ধরনের কিছু স্ট্রাকচার আমরা পাচ্ছি। আসলে এই যে CO বন্ডের যে লেন্থ, এই বন্ড লেন্থটা যেক্ষেত্রে এক বন্ধন রয়েছে সেক্ষেত্রে হওয়া উচিত সি সিঙ্গেল বন্ড ও, এর বন্ড লেন্থ হওয়া উচিত তোমার 1.43 অ্যাংস্ট্রম, আর এটা হচ্ছে 1.43 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর যেটা সি ডাবল বন্ড ও হলে তার ক্ষেত্রে বন্ড লেন্থ হওয়া উচিত 1.20 অ্যাংস্ট্রম। কিন্তু এই যৌগটাকে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু এই বন্ড লেন্থের ভ্যারিয়েশন লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে সমস্ত বন্ধন, মানে সিও সমস্ত বন্ধনের দৈর্ঘ্যই প্রায় 1.28 অ্যাংস্ট্রম আসছে। আসলে যেগুলো সিঙ্গেল বন্ড সেগুলো 1.43 আসা উচিত ছিল, যেটা ডবল বন্ড সেটা 1.20 আসা উচিত ছিল, কিন্তু না এসে সমস্ত বন্ডের লেন্থই 1.28 অ্যাংস্ট্রম আসছে। আসলে তার মানে এই স্ট্রাকচারে যেটা দেখানো হচ্ছে আমাদের মানে রাসায়নিক বিক্রিয়ার সুবিধার্থে, তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু সমস্ত ধর্মকে ব্যাখ্যায়িত করতে পারছে না, যে কারণে আমরা রেজোনেন্স হাইব্রিড, এগুলোকে রেজোনেন্স হাইব্রিড বলা হয়, কেকুল স্ট্রাকচার। তো রেজোনেন্স হাইব্রিড বা কেকুল স্ট্রাকচার দ্বারা আমরা এই যৌগটার ধর্মটাকে ব্যাখ্যায়িত করলাম, যে কেন এই বন্ড লেন্থটা লক্ষ্য করা যাচ্ছে। এটা শুধুমাত্র এর ক্ষেত্রে না, এটা বেনজিন, NO3- এবং আরও কিছু কম্পাউন্ড এবং মূলকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সাধারণত যাদের ক্ষেত্রে মানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড পাশাপাশি থাকে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। তোমরা একটু দেখবে। তো এইটাকে লেখার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি দেখো, এইটা হচ্ছে মূল পদ্ধতি, যেখানে আমরা সবগুলোকে সিঙ্গেল বন্ড করে সবগুলোকেই পার্শিয়ালি ডবল বন্ড করে দিয়েছি, এবং চার্জগুলো দেখো দুটো মাইনাস ছিল, সেটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটার মাথায় মাইনাস এসছে 2/3 ফর্মে। 2/3 মাইনাস, 2/3 মাইনাস, 2/3 মাইনাস। কতটা মাইনাস আসলো, 2/3 মাইনাস না কি আসলো সেটা ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি সবগুলোই মাইনাস ফর্মে থাকছে। বাস্তবে এইটারই অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এইগুলো কিন্তু রেজোনেন্স হাইব্রিড। এই ওপরে যেগুলো আমরা করেছি এগুলো হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। এগুলো কিন্তু সেরমভাবে মানে মানে কোনোটারই অস্তিত্ব এককভাবে পাওয়া যাচ্ছে না, আসল অস্তিত্ব পাওয়া যাচ্ছে কিন্তু এই কম্পাউন্ডটা। তাহলে এটাই হচ্ছে রেজোনেন্স, বুঝতে পেরেছো? যেমন বেনজিনের ক্ষেত্রে আমরা এরকম ধরনের দুটো রেজোনেন্স হাইব্রিড পাচ্ছি। আসলে ডবল বন্ডগুলো সব জায়গায় তার
মানে অস্তিত্ব তার বজায় থাকছে। দেখো এখানে কিন্তু পাই বন্ডেরই ডিলোকালাইজেশন হয়, সিগমা বন্ডের কিন্তু কোনো মুভমেন্ট হয় না। সিগমা বন্ড যেমন ছিল তেমন থাকে, আর যোজ্যতাগুলোও কিন্তু সেম থাকে, ঠিক আছে। তো রেজোনেন্স হওয়ার পরে অ্যাকচুয়ালি বেঞ্জিনটা প্রকৃতিতে যেমনভাবে মানে থাকে আর কি, সেটাকে এরমভাবে আমরা দেখাই, অর্থাৎ ডবল বন্ডটা পুরো স্থানে ছড়িয়ে রয়েছে। এইগুলো হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, আর এটা হচ্ছে বাস্তব অস্তিত্ব। এখন তোমরা বলবে তাহলে এটাকে আমরা নিয়ে কাজ করি কেন? এটা হচ্ছে মানে কেমিক্যালি সুবিধার জন্য, পরীক্ষার বিক্রিয়া এবং বিভিন্ন জিনিস দেখানোর সুবিধার্থে আমরা এটাকে ব্যবহার করি। নতুবা অ্যাকচুয়াল বেঞ্জিনে কিন্তু ডবল বন্ডটা অ্যাকচুয়ালি পুরো বেঞ্জিন রিংয়ের মধ্যে ডিলোকালাইজ হয়ে রয়েছে। তো এটাই হচ্ছে রেজোনেন্সের বেসিক কনসেপ্ট। এটাকে শুধু পাই বন্ডটাকে ডিলোকালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে পরেই তুমি রেজোনেন্স স্ট্রাকচারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। কারণ মানে অ্যাকচুয়ালি মানে ডবল বন্ডের যে লেন্থ থাকা উচিত, সিঙ্গেল বন্ডের যে লেন্থ এখানে থাকা উচিত, এইগুলো কিন্তু কোনোটাই সেরকমভাবে মানে তথ্যগত ভ্যালু আসলে বাস্তবের সাথে মিল ছিল না, যে কারণে দেখা গেল কোনোটাই আসলে মানে পার্মানেন্টলি সিঙ্গেল বন্ড বা পার্মানেন্টলি ডবল বন্ড থাকছে না। এই ডবল বন্ডটা পুরো জায়গার মধ্যেই ছড়িয়ে পড়ছে, যে কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই ডবল বন্ডের কিন্তু একটা মানে মানে নির্দিষ্ট স্থানে স্থায়ী না থেকে সেটা কিন্তু ছড়িয়ে পড়ার কারণে প্রত্যেকটার বন্ড লেন্থ বলতে পারো যে এক প্রকার গড় ভ্যালু হয়ে যাচ্ছে, অ্যাভারেজ ভ্যালু। এই তথ্যগুলোকে অর্থাৎ বিভিন্ন ধর্মগুলোকে প্রপারলি ব্যাখ্যা করবার জন্যই এই তত্ত্বের বা রেজোনেন্সের কিন্তু উপযোগিতা রয়েছে, যেটা আমাদের পরবর্তীকালেও কাজে লাগবে, ঠিক আছে। এরপরে টপিকে চলে আসছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো যৌগের আমরা কিভাবে হাইব্রিডাইজেশনটা বা সেন্ট্রাল পরমাণু বা কেন্দ্রীয় পরমাণু হাইব্রিডাইজেশনটা কিভাবে আমরা বুঝতে পারবো একটা সহজ ফর্মুলার মাধ্যমে। আমি একটা যৌগ ধরে তোমাদের দেখাচ্ছি, তোমরা এইভাবেই দেখবে জিনিসটাকে, ঠিক আছে। যেমন PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই PCl5 এর হাইব্রিডাইজেশন, এটাকে আমরা শর্টে H বলতে পারি। এটার বের করার পদ্ধতিটা ভালো করে দেখো। কি বলা হচ্ছে? ফর্মুলাটা হচ্ছে হাফ, দেখবে ফর্মুলাটা তোমরা বইতেও পাবে। হাফ মানে ব্র্যাকেট করে দেন করতে হবে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? ফসফরাস। ফসফরাসের ইলেকট্রন কয়টা? 15টা। তাহলে 2, 8, 5 এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা আছে? যোজ্যতা কক্ষ মানে লাস্ট কক্ষ, তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে 5টা, ঠিক আছে। প্লাস এখানে উপস্থিত মানে এই যৌগে উপস্থিত একযোজী পরমাণুর সংখ্যা। আচ্ছা, ফসফরাস তো একযোজী নয়, কারণ এর যোজ্যতা হচ্ছে 3, ঠিক আছে। একযোজী কোনটা? এটা হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিনের কটা আছে? ক্লোরিন আছে কিন্তু 5টা, তাহলে তার সাথে একযোজী পরমাণুর সংখ্যাটা প্লাস করতে হবে 5, ঠিক আছে। এবার 5 করার পরে কি করবে? এর সাথে বিয়োগ করতে হবে। দেখো ক্যাটায়নের আধান। ক্যাটায়নের আধানটা কোনটা? ক্যাটায়ন মানে ধরো তুমি যে কোনো একটাকে যদি অ্যানায়ন এবং ক্যাটায়ন এখানে ধরে নাও, ফসফরাস বা ক্লোরিনের মধ্যে কোনোটাতে তো আসলে কোনো চার্জ এখানে নেই প্লাস মাইনাস, তো ক্যাটায়ন অ্যানায়ন বলে পার্টিকুলারলি কিছু কোনো বলছি না। সেক্ষেত্রে মাইনাস করবো ক্যাটায়নের আধান, যেহেতু নেই তাই 0 মাইনাস, মানে এটাকে তোমার মাইনাস অ্যাকচুয়ালি প্লাস ব্র্যাকেট তুলে দিলে প্লাস অ্যানায়নের আধান, সেটাও কিন্তু 0। তাহলে ক্যাটায়ন আধানও 0, অ্যানায়ন আধানও 0। তাহলে একটা একটা করে বলে দিচ্ছি। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে সেন্টার পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। সেকেন্ড এটা কি? এটা হচ্ছে একযোজী পরমাণু। একযোজী পরমাণু মানে এখানে ক্লোরিনটা হচ্ছে একযোজী, এটা হচ্ছে যোজ্যতা 1। তাহলে একযোজী পরমাণু ক্লোরিন, তাহলে সেটা 5টা আছে, মাইনাস ক্যাটায়নের আধান, এটা হচ্ছে ক্যাটায়নের আধান, প্লাস দিয়ে মনে রাখছি, প্লাস দিয়ে মনে রাখো, এটা হচ্ছে অ্যানায়নের আধান, এটা হচ্ছে মাইনাস দিয়ে মনে রাখো। তাহলে এগুলো 0। তাহলে তোমার করলে কি আসছে এখান থেকে? আচ্ছা, নিচেরটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 1/10 মানে 2 দিয়ে 5, অর্থাৎ অ্যান্সার 5। 5 হলে কি হয়? 5 হলে মনে রাখবে প্রথম একটা হচ্ছে sp3d ক্ষেত্রে তোমার কটা হলো? s একটা, p 3টে, 4টে, একে 5টা। এটা মনে রাখবে। এখানে যদি ভ্যালু আসতো, ঠিক আছে, এখানে ভ্যালুটা যদি আমার আসতো সাপোজ 2, তাহলে কি করতে গেলে মনে রাখতে হবে 2 হলে একটা s একটা p, 3 হলে একটা s দুটো p, sp2, 4 হলে sp3, ঠিক আছে। এমনভাবে যদি 5 হয়, ধরো 5 উপরে লিখছি, 5 হলে কি হবে? sp3, দেখো p3 কমপ্লিট,
ঠিক আছে, sp3 হওয়ার পরে একটা করে ডি আসতে থাকবে, sp3d, আর 6 হলে sp3d2। এইভাবে তোমাদের এই সংখ্যা থেকে তোমরা হাইব্রিডাইজেশনটা কিন্তু নির্ণয় করতে পারবে। এটা হচ্ছে হাইব্রিডাইজেশন নির্ণয় করার একটা শর্ট মেথড বা একটা ছোট পদ্ধতি। ঠিক আছে, এইভাবে তোমরা হাইব্রিডাইজেশন বের করবে। আমি আর একটা পরমাণু করে দেখাচ্ছি, পরমাণু নয় সরি, অণুতে আমরা করছি। অণু এবং মূলকের ক্ষেত্রেও তুমি করতে পারো। যেমন ধরো একটা মূলক, ধরো NH4 প্লাস, NH4 প্লাস, NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন, এর ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনটা বের করবো। তাহলে প্রসেসটা কী হবে, হাফ। এবার দেখো নাইট্রোজেনের যোজক ইলেকট্রন কটা, নাইট্রোজেনের যোজক ইলেকট্রন কিন্তু 5টা, তাই তো, নাইট্রোজেন সাথে আছে 2 5, তাহলে যোজক ইলেকট্রন হচ্ছে 5টা। প্লাস এখানে একযোজি পরমাণুর সংখ্যা কয়টি আছে, দেখো 4টি হাইড্রোজেন রয়েছে, 4টি হাইড্রোজেন কিন্তু একযোজি, তাহলে +4। মাইনাস আমরা কি করব, ক্যাটায়নের চার্জ, তাহলে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নিক চার্জ বলতে পারো। প্লাস চার্জ কটা আছে, প্লাস চার্জ এখানে একটা, যদি দুটো থাকতো 2 বসাতাম, এখানে একটা 1, প্লাস অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ এখানে কোনো মাইনাস রয়েছে, নেই, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার এখান থেকে ভ্যালু কত আসছে দেখে নাও। তাহলে হাফ ইন্টু 4 5 9 থেকে চলে 8, 2 দিয়ে 4, তোমাদের একটু আগে বললাম sp3 হবে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা হচ্ছে হাইব্রিডাইজেশন বের করার একটা শর্ট মেথড বা শর্ট ট্রিক্স বলতে পারো। এইটা দিয়ে যে কোনো অণু বা মূলকের ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন কিন্তু সহজেই বের করে ফেলতে পারি। এবং এখান থেকে আরও একটা ফর্মুলা তোমাদের দেখে নিতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু মানে তোমার কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোট তুমি বের করতে পারবে শঙ্কর আয়ন থেকে। তো সেটা কীভাবে করা হয় দেখো, ফর্মুলাটা হচ্ছে L = H - X - D। এইচটা কি, হাইব্রিডাইজেশন নাম্বার, H নাম্বার যেটা আসবে। ঠিক আছে, ধরো আমি PCl5 করছি, PCl5 এর ক্ষেত্রে যেহেতু এটা আমি একটা করলাম, প্রত্যেকটা অণুর ক্ষেত্রে মূলকের ক্ষেত্রে একই সিস্টেম হবে। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বারটা এখানে কত এসেছিল PCl5 এর ক্ষেত্রে, 5। এটা করে দেখবে, ওই যে হাফ দিয়ে যে ফর্মুলাটা করালাম, তাহলে 5 এলো। মাইনাস X মানে হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, একযোজি পরমাণুর সংখ্যা এখানে কিন্তু এই ক্লোরিনের কথা বলা হচ্ছে, তাহলে ক্লোরিন কটা, 5টা। মাইনাস ডি হচ্ছে কি, ডি হচ্ছে 2 যোজি পরমাণুর সংখ্যা। 2 যোজি পরমাণু কি এখানে আছে, ফসফরাস ক্লোরিনের মধ্যে কোনোটাই কিন্তু 2 যোজি নয়, তাহলে -0। তাহলে লোন পেয়ারের সংখ্যা কি, 5 - 5 0, অর্থাৎ এখানে কোনো কিন্তু কেন্দ্রীয় পরমাণু কোনো রকম লোন পেয়ার নেই। দেখো আরেকটা করছি, যেমন ICl4-, এর ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনটা বের করে দেখি আগে কী আছে। তাহলে হাফ, ঠিক আছে, তারপরে কি হবে, সেন্টার পরমাণু, মানে এখানে সেন্টার পরমাণু মানে কেন্দ্রীয় পরমাণু, মানে তোমার আয়োডিনের কথা বলা হচ্ছে, আয়োডিনের লাস্ট কক্ষে ইলেকট্রন কটা, 7টা, তাহলে 7, প্লাস একযোজি পরমাণু কতগুলি, একযোজি পরমাণু কিন্তু ক্লোরিন কটা আছে, 4টে, তাহলে +4, মাইনাস ক্যাটায়নিক চার্জ, ক্যাটায়নিক চার্জ তো এখানে নেই, তাহলে কোনো প্লাস চার্জ নেই বলে 0, প্লাস অ্যানায়নিক চার্জ কিন্তু 1, তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম। হাফ, এখান থেকে আসছে কত, 7 আর 4 11, 1 12, তাহলে এখান থেকে কত আসছে 6। তাহলে 6 হলে শঙ্করায়নটা কি হয়, শঙ্করায়নটা হয় sp3, দেখো 3 আর 1 4, তারপরে D2, 5 6, তাহলে এটা হচ্ছে শঙ্করায়ন। তাহলে এইচটা বেরোলো। এবার এইচটাকে ইউজ করো, এইচের এই যে 6 ভ্যালুটাকে মনে রাখো, এইটাকে ইউজ করে আমরা সেন্টার পরমাণু মানে আয়োডিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যা বের করব। তাহলে এইচের ভ্যালু 6, এক্সের ভ্যালু 4, ডি মানে এখানে দ্বিযোজী পরমাণু, দ্বিযোজী পরমাণু কোনোটাই নয়, আয়োডিনও নয়, ক্লোরিনও নয়, ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু হবে 0। তাহলে দেখো এখানে লোন পেয়ার 2টি। তাহলে আমরা কোনো রকম স্ট্রাকচার ছাড়াই লোন পেয়ার এবং হাইব্রিডাইজেশন মানে এল এর ভ্যালু মানে হচ্ছে লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এবং এইচ মানে হাইব্রিডাইজেশনটা সহজেই জানতে পারলাম। তো এইভাবে আমরা কোনো একটি অণুর বা মূলকের
হাইব্রিডাইজেশন এবং লোন পেয়ারের সংখ্যাটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও।